This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের উল্টো মাইক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের বিষয় সিপিএম এর 34 বছরের কালো ইতিহাস। এ নিয়ে আমরা পূর্ববর্তীতে একটি অধ্যায় করেছি, আজকে দ্বিতীয় অধ্যায় বা এপিসোড। আমি প্রথম অধ্যায়ের পরবর্তীতে যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সহমত হয়ে তাদের মত পোষণ করেছেন, আমি তাদেরকে অভিবাদন জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আমি অভিবাদন এবং কুর্নিশ জানাই যারা আমাদের সঙ্গে সহমত পোষণ করেননি। আপনাদের সকলের মিলিত মনোযোগ আমাদের এই চ্যানেলের এগিয়ে চলবার পথে। দেখুন, আজকে যেটা ঘটে আগামীকাল সেটা ইতিহাস হয়। অর্থাৎ গতকাল যেটা ঘটেছে বা গত দিনে যেটা ঘটেছে সেইটা আজকের দিনে ইতিহাস। বামপন্থী শাসন তাই আজকে ইতিহাসের পাতায় গেছে। এখন সেটা পরিচ্ছন্ন ইতিহাস না কলঙ্কিত এবং কলুষিত ইতিহাস, আমরা তারই পর্যালোচনায় কয়েকটা পর্ব ধরে এনকে ডিজিটালে আপনাদের সামনে এসেছি। আমি একটা বহুদিন আগেকার কথা বলি। শান্তিনিকেতনে তখন কবিগুরু রয়েছেন। সেই সময়তে শান্তিনিকেতনে রসায়নের অধ্যাপনা করতেন শৈলজা রঞ্জন বাবু। তো কবিগুরু একদিন শ্যামলীতে বসে শুনলেন বিভিন্ন লোকজন এসে কবিগুরুকে বললেন, গুরুদেব, শৈলবাবু কিন্তু আপনার গান নিয়েও আপনার সঙ্গীত নিয়েও অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন এবং একটা রোজকার পড়াশোনার মাধ্যমে তিনি আপনার গানের সাথে নিবিড় সংযোগ স্থাপন করেছেন। এবং শুধু তাই নয়, রসায়নের ক্লাস ছাড়াও তিনি কিন্তু আপনার সঙ্গীত নিয়েও ছাত্রছাত্রীদের পঠন পাঠন করিয়ে থাকেন। তৎক্ষণাৎ কবিগুরু শৈলজা রঞ্জনকে তার কক্ষে ডেকে পাঠালেন এবং আচম্বিতে জিজ্ঞেস করলেন, শৈল, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কিসের অধ্যাপনা করো, তুমি কি বলবে? খুব স্বাভাবিকভাবেই শৈলবাবু বললেন, গুরুদেব, আমি রসায়নের অধ্যাপনা করি, আমি সেটাই বলবো। তখন কবিগুরু বললেন, শৈল, তুমি তো শুনছি আমার গান নিয়েও ছাত্রছাত্রীদের পঠন পাঠন দিচ্ছ, ক্লাস করাচ্ছ। কই, এই গানের কথা তো তুমি কোথাও উল্লেখ করলে না, তারও তো তুমি অধ্যাপনা করছো। শৈলজা রঞ্জন কিঞ্চিত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি বললেন, গুরুদেব, এই রসায়নের সাথে সঙ্গীত বা মিউজিক এইটা একসাথে তো আসে না, তাই ওইটা আর বলা হয় না। কবিগুরু শুধরে দিলেন। কবিগুরু বললেন যে ভবিষ্যতে যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কিসের অধ্যাপনা করো, তুমি এই দুটো সংমিশ্রণে বলবে মিউজিক্যাল কেমিস্ট্রি বা কেমিক্যাল মিউজিক। আমরা এনকে ডিজিটালে সকল স্তরের শ্রদ্ধেয় শ্রোতৃবৃন্দের সঙ্গে এই মিউজিক্যাল কেমিস্ট্রি বা এই নিবিড় সংযোগ স্থাপনে সর্বদা সচেষ্ট থাকি। আমি পূর্ববর্তী অধ্যায়ের রেস ধরেই এগিয়ে যাব আজকের আলোচনা নিয়ে এবং আজকের বিশ্লেষণ। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে গত এপিসোডে বা গত অধ্যায়ে আমরা কিন্তু একটা প্রসঙ্গের অবতারণা করেছিলাম। অর্থাৎ সিপিএম এর যারা অধুনা প্রজন্ম বা যাদেরকে রাজনৈতিক পরিভাষায় তরুণ ব্রিগেড বলা হয়, সিপিএম এর তরুণ ব্রিগেড একটা আবহ আমাদের রাজ্যে তৈরি করবার চেষ্টা সর্বদা করছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বে আমাদের রাজ্যে সিপিএম বলে কিছু ছিল না। যা শুরু হয়েছে
বুদ্ধদেব ভট্টাচার্যের পরে হয়েছে, কিন্তু বিষয়টা তো তা নয়। আমরা সেই পর্যালোচনা নিয়েই কয়েকটি অধ্যায় আপনাদের কাছে উপস্থাপন করব যে সিপিএম মানেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের পর থেকে শুরু হওয়া নয়, তার আগেও সিপিএম ছিল। তাদের যে ইতিহাস তৎসহ বুদ্ধদেব ভট্টাচার্যের পরবর্তীতে যে ইতিহাস, সেইগুলো নিয়েই বামপন্থীদের কালো ইতিহাস বা সিপিএম এর কালো ইতিহাস এই অনুষ্ঠান এগিয়ে যাবে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণাত্মক ভঙ্গিমা সাথী করে। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ভারতবর্ষের তরুণ প্রজন্মের স্বপ্নের ফেরিওয়ালা হয়ে যিনি ভারতবর্ষের রাজনীতিতে যার উত্থান হয়েছিল, আমাদের দেশমাতৃকা ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে তার জ্যেষ্ঠ পুত্র প্রয়াত রাজীব গান্ধী ভারতবর্ষের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 480 না 484, আমার ঠিক স্মরণে নেই, এতগুলি আসন নিয়ে তিনি কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতায় কংগ্রেসের সরকার গঠন করেন এবং গঠন করবার পরে তিনি কতগুলি বৈপ্লবিক সিদ্ধান্ত নেন। অত্যন্ত উন্নত মানসিকতা এবং উদার মানসিকতার মানুষ ছিলেন রাজীবজি। প্রয়াত রাজীবজি তদানীন্তন সময়ে প্রথম যে সিদ্ধান্ত নেন সেটা হচ্ছে কেন্দ্রীয় স্তর থেকে সরাসরি পঞ্চায়েত স্তরে তারা তাদের অর্থ সাহায্য পাঠাবে এবং আমাদের গণতন্ত্রের যে 3টে স্তর, লোকসভা, বিধানসভা এবং পৌরসভা বা পৌর নিগম যা বলেন, ঠিক সেইভাবে পঞ্চায়েতের তো 3টে স্তর স্থাপিত হয়েছিল এবং পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় অর্থ সাহায্য সরাসরি আসবে এই ব্যবস্থার পত্তন এবং সারা দেশে কম্পিউটার ব্যবস্থা এবং মোবাইলের দিশারি আমরা আজও কৃতজ্ঞ চিত্রে সমগ্র ভারতবাসী রাজীব গান্ধীকেই স্মরণ করি। এইখানে আমার একটা প্রশ্ন আছে, তদানীন্তন সময়ে বামফ্রন্টে সিপিআইএম এর একজন সর্বভারতীয় সম্পাদক ছিলেন যার নাম ছিল প্রয়াত হরিকিষণ সিং সুরজিৎ। সেই সময়তে যখন রাজীব গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে কম্পিউটার ব্যবস্থার প্রচলন করতে চলেছেন, হরিকিষণ সিং সুরজিৎ সীতারাম ইয়েচুরিকে পাঠিয়েছিলেন। তৎকালীন যুগে তিনি ছাত্র নেতা ছিলেন। সীতারাম ইয়েচুরিকে তিনি পাঠিয়েছিলেন কলকাতায় তাদের সরকারি স্তরে কোনো অবস্থাতেই কম্পিউটার প্রচলন করতে না দেন। এই কম্পিউটারের ব্যবস্থার প্রচলনের বিরুদ্ধে তীব্র আন্দোলন বা জনমত গঠন করতে সীতারাম ইয়েচুরি কলকাতায় এসেছিলেন এবং আকাশ বাতাস মুখরিত করে দিয়েছিল সিপিএম তদানীন্তন সময় যে কম্পিউটার এলে বহু লোকের চাকরি চলে যাবে। আমি আপনাদের একটা ঘটনার কথা বলবো। আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, সিটুর একজন রাজ্য সম্পাদক ছিলেন চিত্তব্রত মজুমদার। উনি প্রয়াত হয়েছেন। চিত্তব্রত মজুমদার খুব সম্ভবত হাওড়ার বাসিন্দা, হাওড়া সালকিয়া অঞ্চলে উনি থাকতেন। এই কম্পিউটারের বিরুদ্ধে আন্দোলনে যেহেতু উনি সিআইটিউর রাজ্য সম্পাদক ছিলেন, একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। কিন্তু আপনি যদি আজকের আলিমউদ্দিন স্ট্রিটে যান, আপনি দেখতে পাবেন সেখানে সমস্ত ধরনের রাজনৈতিক কাজকর্ম কিন্তু কম্পিউটার দ্বারাই পরিচালিত হচ্ছে। এই যে ভাবের ঘরে চুরি, সিপিএম এর যে অধুনা প্রজন্ম বা তরুণ প্রজন্ম,
তাদেরই তো দায় নিতে হবে। দায় তো রেড ভলান্টিয়ার্সদেরই নিতে হবে। আপনাদের পূর্বসূরীরা যা ভুল করে গেছেন তার দায় রাজ্যের সাধারণ মানুষ তো নেবে না, আপনাদের নিতে হবে। তো আপনারা যদি এখন বুদ্ধদেব ভট্টাচার্যর পরে সিপিএম এসছে এই বলে সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলেন, তাহলে সমাজ আপনাদের তো ক্ষমা করবে না। যে কোনো রাজনৈতিক দলে তাদের পূর্বসূরীরা যা ঠিক করে গেছেন, এটাকে ডবল পি থিওরি বলে, পলিটিক্সের প্লেজার, পলিটিক্সের পেন। যদি আপনার পলিটিক্সে আপনার পূর্বসূরীদের কোনো প্লেজার থাকে, সেটা আপনি এনজয় করবেন। ভূমি সংস্কার নিয়ে বামপন্থীদের অবদান আমরা তো অস্বীকার করি না, আমরা এটা নিয়েও পরবর্তীতে আসবো। তাহলে এর প্লেজারটা আপনারা নেবেন। আর এই যে ভাবের ঘরে চুরি করলেন আপনাদের পূর্বসূরীরা, তার পেনটা নেবেন না। পেনটাও তো আপনাদেরই নিতে হবে, আপামর সাধারণ বা রাজ্যবাসী তো নেবে না। তো বর্ষনা মজুমদার যখন সেক্টর 5-এ চাকরি করেন, এই ভাবের ঘরের চুরির দায়টাও কিন্তু আপনাদেরকেই নিতে হবে। দেখুন, নেগেটিভ পারসেপশন, এটা আমি আপনাদেরকে বলি, মেটাল বক্স থেকে ডানলপ, হাজারে হাজারে ছোট বড় মিলিয়ে কলকারখানা সিআইটিইউ জঙ্গি আন্দোলনে বন্ধ হয়ে গিয়েছে। তার দায় কে নেবে? সিআইটিইউ যে জঙ্গি আন্দোলন, আমি যে কথা বলতে চাইছিলাম বা বলতে চাইছি, সেটা হচ্ছে নেগেটিভ পারসেপশন। এটা কিন্তু একদিনে তৈরি হয় না। নেগেটিভ একটা রাজ্য সম্বন্ধে শিল্পপতিদের নেগেটিভ পারসেপশন তৈরি হতে কয়েক যুগ লাগে। তারা কয়েক যুগ ধরে দেখেছে সিআইটিইউর একটা ডেডলিয়েস্ট হুলিগানিজম প্রত্যেকটি শিল্প জুড়ে। এই হুলিগানিজম বা জঙ্গি আন্দোলনের ফলাফল শিল্পপতিদের ধীরে 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 বাংলা বিমুখ করে দিয়েছিল। সল্টলেকের সেক্টর 5, সেটাও জ্যোতিবাবুর সময় তৈরি হয়নি। উনি যে শিল্প আনতে বিদেশে যেতেন সপরিসর, বিদেশ ভ্রমণ করে ফিরে আসতেন, একটা সোনার পাথর বাটি এসেছিল স্বরাজ কলের ক্যাপেরও গোষ্ঠী, মাত্র 60 কোটি টাকা পশ্চিমবঙ্গে তদানীন্তন সময় বিনিয়োগ করেছিল। আর প্রায় 60,000 মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ সই 60,000 প্রায় করে ফেললেন। তখন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়, সিপিএম এর সাংসদ ছিলেন, বোলপুর থেকে 100 বার লোকসভা স্পিকারও হয়েছিলেন, শ্রদ্ধেয় মানুষ, বিশিষ্ট ব্যারিস্টার ছিলেন। উনি ওনার মুন্সিয়ানা দিয়ে রবীন দেবকে বেকসুর খালাস করেছিলেন আনন্দমার্গী হত্যার মামলা থেকে। আমরা আসবো কোনো সময় পরে পশ্চাতে, আজকের বিষয় নয় এটা। সোমনাথ চট্টোপাধ্যায়কে এক সময় আমাদের ছাত্রাবস্থায় বা আমাদের যৌবনে, আপনারা অনেকে আমার সঙ্গে সহমত হবেন, অনেকে রসিকতা করে মৌ দাদু বলে ডাকত। উনি খালি মৌ সই করতেন, শিল্প কিন্তু আসত না। আমাদের ভাবতে হবে না, এই যে একটা লং স্টেইং হুলিগানিজম সিআইটিইউ, তার ফল আজকেও কিন্তু আমরা ভুগছি। দেখুন, বামপন্থীরা তদানীন্তন সময়, আমি আজকের বামপন্থীদের কথা এখন বলছি না, তার কারণ তার সেই অবধি এসে পৌঁছায়নি এখনো। আমরা তো 34 বছরের কালো ইতিহাস নিয়ে আলোচনা করছি। তাহলে আজকের যারা প্রজন্ম, তাদের পূর্বসূরীদের নিয়েই তো বলতে হবে। আগেকার দিনে যারা বামফ্রন্টের বিশিষ্ট নেতৃত্ব ছিলেন, তারা কিন্তু অধিকাংশ, যতটুকু আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক বুদ্ধিতে দেখেছি, তারা কিন্তু অধিকাংশই খুব কনফিউজড ছিলেন। আমি এই বিষয়ে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। Welcome to the world of civil business.
A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন উল্টো মাইক। আজকের বিষয় সিপিএম এর 34 বছরের কালো অধ্যায়। আমি যে কথা বলছিলাম, বামপন্থীরা তদানীন্তন সময় তাদের মধ্যে একটা ভয়ঙ্কর কনফিউশন ছিল। কিরকম কনফিউশন জানেন? দেখুন, বামপন্থীদের শুধুমাত্র জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্ব থেকে টেনে নামিয়ে দেওয়া, এইটাকে আপনারা ঐতিহাসিক ভুল হিসেবে জেনেছেন, আমরা ঐতিহাসিক ভুল হিসেবে জেনেছি। কিন্তু আদত তো বিষয়টি তা নয়। বামপন্থীদের অসংখ্য ভুল। তারা কোনো সময় নেতাজিকে তোজোর কুকুর বলেছে, কোনো সময় স্বামী বিবেকানন্দকে ভণ্ড সাধু বলেছে, কোনো সময় কবিগুরু রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছে। পরবর্তীকালে তারা সবসময়তেই বলেছে এটা আমাদের ভুল ছিল। এরকম অসংখ্য ভুল তাদের মনের মধ্যে বাসা বেঁধে থাকবার কারণে তারা তাদের ইনসেলফে ভয়ঙ্কর কনফিউজড ছিলেন। আমি একজন কেরল লাইনের, শুধু কেরল লাইন বললে অবিচার করা হবে, ভদ্রলোক ভারতবর্ষের বামপন্থার ইতিহাসে একটি বিশিষ্ট নাম, EMS নাম্বুদিরিপাদ। নাম্বুদিরিপাদ একটি বই লিখেছিলেন, তাতে উনি এক জায়গায় লিখছেন, এলিমেন্টস অফ গান্ধীইজম ওয়ার বাই অ্যান্ড লার্জ inherent in my lifestyle and mode of thinking even after I adopted Marxism. While expressing my ideological difference with Gandhism, I became a political activist to uphold the high values of Gandhiji and tried to translate them in my personal lifestyle. এইটা নাম্বুদিরিপাদ তার বইতে লিখলেন। আমার কথা নয়, আপনাদের কারুর কথা নয়, এই রাজ্যের কারুর কথা নয়। ভারতবর্ষের বামপন্থার ইতিহাসে যাকে একজন বিশিষ্ট শিক্ষিত রাজনৈতিক হিসেবে মূল্যায়ন করা হয়ে থাকে, EMS নাম্বুদিরিপাদের কথা এটা। তিনি গান্ধীজি দ্বারা প্রভাবিত ছিলেন। তাহলে এই যে কনফিউশন, এই কনফিউশন কিন্তু আজকের প্রজন্মের পূর্বসূরীদের কুড়ে 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 প্রতি মুহূর্তে তার ফল কিন্তু এই যে তাদের কনফিউশন, তাদের ফল আমাদের ভোগ করতে হয়েছে। আমরা তাদের ফল ভুগেছি, আজও ভুগছি। আপনাদের মনে থাকবে হুগলি নদীর তীরবর্তী প্রচুর জুট মিল বা চটকল একসময় ছিল, যা আজকে ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কানোরিয়া জুট মিল, সিটুর জঙ্গি আন্দোলনে কানোরিয়া জুট মিল বন্ধ হয়ে গেল। অসংখ্য আছে উদাহরণ। আমাদের উত্তরপাড়াতে হিন্দুস্তান মোটরসের কারখানা ছিল, সেটাও বন্ধ হয়ে গিয়েছিল সিটুরই কারণে। যদি সিআইটিইউ নিয়ে বলতে হয়, যদি চিত্তব্রত মজুমদার নিয়ে বলতে হয়, যদি তাদের কালো ইতিহাস ঘাঁটতে হয়, তাহলে সিআইটিইউকে নিয়েই আমি প্রবীরবাবুকে অনুরোধ করব কোনো এক সময় একটা আলাদা এপিসোড বা অধ্যায় করতে, যেটা শুধু সিআইটিইউকে নিয়েই হবে। কত ক্ষতি করে গেছেন, কত কলকারখানা বন্ধ করে দিয়ে গেছেন এই বাংলার বুকে। একসময় হাওড়াকে শেফিল্ড বলা হতো ইন্ডিয়া, তার সে গরিমাও সিআইটিইউর কারণে ধীরে 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 ভীত হয়েছে। যে কথা বলছিলাম, কানোরিয়া জুট মিল, কানোরিয়া জুট মিল সিআইটিইউ
জঙ্গি আন্দোলনের কারণে বন্ধ হয়ে গিয়েছে। এমত অবস্থা একজন মানুষ যিনি আন্দোলন করতে নেমেছিলেন, তার রুটির আন্দোলন, তার স্বাধিকারের আন্দোলন, তার রোজগারের অধিকারের আন্দোলন, ভিখারি পাসওয়ান, সিপিএম এর হাতে খুন হয়ে যেতে হয়েছে। পরে পশ্চাতে আমাদের মনে আছে কবির সুমনের কলম সেই সময় গর্জে উঠেছিল। ভিখারি পাসওয়ানের মৃত্যু নিয়ে উনি গান লিখেছিলেন, ছলাচ্ছল ছলাচ্ছল ছলাচ্ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। অনেক জল নদী দিয়ে বয়ে গেছে, অনেক ইতিহাস, ইতিহাসের অনেক পাতা রক্তাক্ত হয়েছে আপনাদের পূর্বসূরীদের কারণে, বামপন্থীদের কারণে। আমরা আমাদের অল্প বয়স, কিশোর বেলা, যৌবনকাল, মধ্য বয়স দেখেছি ভ্রান্ত শিক্ষানীতি, ভ্রান্ত অর্থনীতি, বারংবার জিরো বাজেট পেশ, প্রত্যেকটি বিষয় তাদের ভেতরকার যে কনফিউশন, তার প্রতিফলনে প্রত্যেকটা রাজ্যবাসী ভুগতে হয়েছে এই 34 বছরের শাসনকাল। এটা আমরা সকলে জানি। আমি একটু পুরাতন দিনের কথা বলি। 1942 সাল, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মহাত্মাজি ডাক দিয়েছেন ইংরেজ ভারত ছাড়ো। সারা দেশের রাজনীতিকরা তখন অখণ্ড ভারতের কথা চিন্তা করছেন যে ইউনাইটেড উই গেইন, ডিভাইডেড উই ফল। আমরা একত্র থাকবো, আমরা একত্র থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব। তখন তো অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখন তো সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট হয়নি। পরে ভেঙেছে, সিপিআই হয়েছে, সিপিআইএমএল হয়েছে, মার্কসিস্ট লেনিনিস্ট। তদানীন্তন সময়ে সিপিআইএ 1942 সালে সর্বভারতীয় একজন সাধারণ সম্পাদক ছিলেন গঙ্গাধর অধিকারী। গঙ্গাধর অধিকারী সেই সময়তে একটি সর্বদল সভায় গান্ধীজিকে প্রস্তাব দিয়েছিলেন ভারতবর্ষকে ভেঙে দেওয়া হোক, ভারতবর্ষকে ভেঙে 24টা আলাদা দেশ করে দেওয়া হোক এবং পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করার জন্য পাকিস্তানকে আলাদা করে দেওয়া হোক। এর দায় কে নেবে কমরেড? ইতিহাস সেটা তো সত্যের দলিল। ইতিহাস তো মিথ্যে কথা বলে না, ইতিহাস মিথ্যে কথা বলতে পারে না। তার কারণ আমি আমার অনুষ্ঠানের শুরুতেই এই কথাটাই বলেছি, আজকে যেটা ঘটে আগামীকাল সেটা ইতিহাস। আপনাদের অতীতে যেটা ঘটেছে আজকে সেটা ইতিহাস হয়েছে। গঙ্গাধর অধিকারীকে আপনারা তো ঠেলে সরিয়ে দিতে পারবেন না। ধর্মের ভিত্তিতে দেশের ভাগ, ধর্মের ভিত্তিতে ভিন্ন রাষ্ট্র, এর প্রবক্তা যদি কেউ হয় তার নাম কিন্তু সিপিআই এর সাধারণ সম্পাদক গঙ্গাধর অধিকারী। আপনাদেরকে দায় নিতে হবে। এরকম আরো অনেক বিষয় আছে, আমরা পরবর্তীতে আসব। সন্ত্রাসের ডায়েরি আছে, বাড়ির ভিতর ঢুকে গবাদি পশু হত্যা আছে, পুকুরে ফলিডল আছে, কংগ্রেসীদের হাত কাটা নেওয়া আছে। এরকম জনপ্রিয় প্রচুর যাত্রাপালা আমরা 34 বছর ধরে দেখেছি। এই জনপ্রিয় যাত্রাপালা নিয়ে আবার পরবর্তী অধ্যায় কোনো সময় আসব। ধানের গোলায় আগুন আছে আরেকটি বিশিষ্ট যাত্রাপালা, যা করে গেছেন তদানীন্তন বামপন্থী নেতারা, তার ফল ভোগ করতে হচ্ছে কিন্তু আজকে রাজ্যের সাধারণ মানুষকে। আর আজকের দিনে যারা সিপিআইএম এর পতাকা বহন করছেন, আজকের দিনে যারা রেড ভলেন্টিয়ার্স হয়ে পথে প্রান্তরে চায়ের পেয়ালায় তুফান তুলছেন, তারা তো রাতের দখল নিতে ব্যস্ত।
আর ভুগছি আমরা সাধারণ মানুষ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীকালে উল্টো মাইক অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।